ফুলে গন্ধ নেই। ও ডাক্তারবাবু, আমার নাক খারাপ হয়ে গেছে, কোনো গন্ধ পাচ্ছি না। তো দেখে দেবেন নাকটা। প্লাস্টিকের পাতায় গন্ধ, ইলাস্টিকের মাথা। এই গালামি দিলে কেন? ও এতক্ষণ আমার ভালো কথা শুনতে পাচ্ছিলি না, এখন যেই গালাগাল আমি শুনতে পেলি না। আমার এটাই সমস্যা হচ্ছে, জানো তো, ভালো কথা শুনতে পাচ্ছি না, খারাপ কথাগুলো ঠিক ক্যাচ করছি। ঠিক শুনতে পাচ্ছিস না? তোর জন্য খেতে হবে। একদম আবার গালামি দিচ্ছ। ও তুই এইগুলো শুনতে পাচ্ছিস? হ্যাঁ, গালাগালি শুনতে পাচ্ছিস, ভালো জিনিস শুনতে পাচ্ছিস না। ঠিক আছে ঠিক আছে, তোর জন্য দরকার হচ্ছে হলো একটা ইএনটি সার্জন, বুঝছিস তো? নাক কান গলা। ডিএনডি ডিএনডি, হ্যাঁ, নাক কান তলা, কি বলে? নাক তলা কিছুই হবে আবার গালামি দিচ্ছ না। মানে বলছি তোকে একটা নাক কান গলার ডাক্তার, নাকতলা না, নাকতলা না, নাক কান গলার ডাক্তার তুই দেখা। নাক কান গলা কি বলে? আবার গালামি দিচ্ছ। এই কাকে কাকে বলছো? ডক্টর তুষার ঘোষ, হ্যাঁ, ইএনটি সার্জন, খুব বিখ্যাত ইএনটি সার্জন। তুই একবার গিয়ে তাকে দেখা না। একটা মুখ ঢুকতে দেবে ক্যাফেতে? একদমই কোনো কথাই শোনা উচিত। আবার যারা কানে শুনতে পায় না তারা গালাগালিটা ঠিক করে শুনে নেয় কি করে? এইটা ভালো বলেছেন, কিন্তু কবিতা পাঠের মতন করে গালাগালি। হাস্কি ভয়েস ইজ সেক্সি, মানে ধরা হয়। যারা বেশি মা বাবার বেশি যত্ন করে কান নিয়ে, তারা বা নিজেরা তারা আমাদের কাছে বেশি আসে। মানুষের গলায় মাছের কাঁটা, উটের তো বেঁধে না। ম্যাক্সিমাম 20 ওয়ার্ড বেস বুঝতে পারে, তারপরে আমাকে দেয়। যে একটা লোকের ডিভোর্স হয়ে গেছে, সে রাত্রে নাক ডাকে। যে বাপিলাইটের কেসটা বললে আমরা বুঝে, ও ডাক্তার হ্যাঁ বুঝতে পারছি। তোর গলার ভোকাল কর্ড ছুঁয়ে জুতোর লেজ বাড়াবো, এটা কি সম্ভব? ডাক্তার বুঝতে পারে না। ও ওই কারণে চশমা পরে থাকতে, যে ঘুমলে যেন কেউ বুঝতে না পারে। কান ধরেছে, এটা আমি জানতে চাই। গলা বসা মানে প্রথম আপনি কি করবেন? স্টিম নেবেন, নট গার্গেল। আমাদের সাথে আজকে আছেন খুব প্রসিদ্ধ ইএনটি সার্জন ডক্টর তুষার ঘোষ। সো ডাক্তারবাবু, ওয়েলকাম আপনাকে আমাদের ইনজেকশন পডকাস্টে। তো প্রথমে বলি, আপনি তো জাস্ট একটা ওটি সেরে এলেন, সো কেমন ছিল ওটির এক্সপিরিয়েন্স? মানে কি না, প্রথমে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে এটা এখানে কল করার জন্য। বেশ ভালো লাগছে আপনাদের এই উদ্যোগ, এই ইনজেকশন পডকাস্ট। হ্যাঁ, সাধারণ মানুষকে যেটা একটা এন্টারটেনমেন্টের মাধ্যমে কিছু জিনিস জানানো, সত্যি এটা দারুণ উদ্যোগ। অদ্ভুত ধরনের একটা কেস আজকে অনেকদিন বাদে দেখলাম। তো প্যারোটি টিউমার করছিলাম, সেটা ক্যান্সার বেরিয়েছিল অলরেডি জানি আমরা। তো লিখেও রেখেছিলাম যে কিছু ফেশিয়াল নার্ভ চেষ্টা করবো বাঁচানোর জন্যে কিছু নার্ভ। কিন্তু কি হয়, একবারে যদি নার্ভটা নষ্ট দেখি তখন তো আমরা কেটেই দিয়ে তারপরে ইজি হয়ে যায় সার্জারি। এটা কিন্তু যখন কঠিন হচ্ছে যে এই প্যারোটি টিউমারটার কিছুটা লোভ ভিতরে আছে, কিছু লোভ আবার বাইরে আছে। তো মাঝখান দিকে ঠিক মানে গাছের মতো এরকমভাবে নার্ভটা আছে। এবার আপনাকে প্রত্যেকটা নার্ভকে সেপারেট করতে হচ্ছে। তো আমি এটা মাইক্রোস্কোপে দেখি, এবার নার্ভ মনিটরও আছে, ঠিক আছে। তো দেখছি এবার অদ্ভুতভাবে একবারের নার্ভটা নষ্ট বলতে পারি না, কারণ হচ্ছে একবারে যদি নষ্ট হয়ে যায় তখন কেটে কুটে তো কুইক হয়ে যায় অপারেশনটা। এবার ওই নার্ভটাকে ছাড়িয়ে ছাড়িয়ে আপনাকে প্রত্যেকটা মার্জিন বার করতে হবে, দিয়ে ওপরে টিউমার বার করতে হবে, আবার নার্ভটা সরিয়ে রেখে ভেতরে টিউমার বার করতে হবে। ইটস ভেরি ডিফিকাল্ট জব। এবং অদ্ভুতভাবে আজকে জীবনে প্রথম দেখলাম যে নার্ভটা যখন ছাড়াচ্ছে মতো লাল হয়ে গেছে, নার্ভটা সাদার জায়গায়, তখনই বুঝতে পারছি না নার্ভ সাথে ইনভলভমেন্ট হয়ে গেছে, বইয়ে তাই লেখা আছে যে। কিন্তু তবু ভাবছিলাম আশায়, তো অদ্ভুতভাবে নার্ভ মনিটর ঠেকাচ্ছিলাম আর দেখছিলাম খানিকক্ষণ একটু কাজ করলো, তারপর আর একটু ডিস্টেন্সে কাজ করছে না। তার মানে কি, ওই পোর্শনটা কেটে বাদ দিতে হবে। সেটা বড্ড কষ্টকর যে এত সুন্দর করে নার্ভগুলো বাঁচালাম, কিন্তু একটা ফাংশন নেই, তার মানে নার্ভ একটু ইনভলভমেন্ট আছে। একটা পোর্শনটাকে বাদ দিয়ে এলাম, বেসিক্যালি বাদ দিয়ে টোটাল টিউমারটা করতে। তার ফলে কি হচ্ছে, একটু অপারেশনটা একটু বড় অপারেশন বা একটু ডিফারেন্ট টাইপ আর কি, ডিফারেন্ট টাইপ। আরও অনেক রকম অপারেশন করেছি, কিন্তু আজকে গলার স্বরের আপনি যে ডিসকাস করছেন, লেজার দিয়ে ভোকাল কর্ডের গলার সারিয়ে এলাম, কানের পর্দা লাগিয়ে এসেছি, অনেক কিছু। কিন্তু এই বিশেষ ওটিটার জন্য আমার একটু আসতে দেরি হয়ে গেল, মানে এই ওটিটা। এবং অত্যন্ত ভালো খুশি হয়েছি, তাও কিছু না আর বাঁচাতে পেরেছি এবং টিউমারটা ভালোভাবে রিমুভ করতে পেরেছি। পেশেন্টটার লাইফ, এই ক্ষেত্রে পেশেন্টের লাইফটা মোর ইম্পর্টেন্ট। টিউমারটা কাটার পর কি করেন? ওরা কি বাড়ি নিয়ে যেতে চায় কেউ? না, বাড়ি নিয়ে টিউমারের বেসিক ব্যাপার হচ্ছে যে বায়োপসি করতে পারে। বায়োপসি করতে পারেন? হ্যাঁ, বাড়িতে নিয়ে গিয়ে তো পচা মাংস নিয়ে গিয়ে হবে না। তো ওটা আমরা এটা সবসময় টেস্ট করাই। লোকে বায়োপসি মানে ক্যান্সার ভাবে, অদ্ভুতভাবে। বেসিক্যালি এটা হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশন। তো আপনাকে টিউমার মানে সবসময় তো ক্যান্সার, বায়োপসি মানে ক্যান্সার নয়। তো কোনো সময় তো বিনাইন টিউমারও হতে পারে, তাই না? অনেক টিউমারই হতে পারে যে ক্যান্সার নয়। এটা হচ্ছে হলো, কিছুদিন আগে পড়লাম যে একটা লোকের ডিভোর্স হয়ে গেছে, সে রাত্রে নাক ডাকে বলে তার বউ তাকে
ডিভোর্স দিয়েছে কেন না, সে ঘুমাতে পারছে না, তার মিসেস ঘুমাতে পারছে না, সে লোকটা এত নাক ডাকছে যে তাকে ত্যাগ করতে সে বাধ্য হয়েছে। এই নাক ডাকা সম্বন্ধে তুমি যদি বলো। নাক ডাকা ব্যাপারটা একটা মানে সত্যি বিরাট ব্যাপার এখন। কারণ হচ্ছে যে প্রথম এসেছিল এই ব্যাপারটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কথাটা। তো স্লিপ অ্যাপনিয়া এই স্নোরিং, ইনিশিয়াল সোশ্যাল স্নোরিং, তারপরে এক্সট্রিম মানে হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তার মানে দেখুন কথাটা মানে হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অ্যাপনিয়া মানে থেমে যাওয়া, সিজেশন অফ স্লিপ, সিজেশন অফ মানে আপনাকে সিজেশন মানে থেমে যাচ্ছে নিঃশ্বাসটা, ঠিক আছে। অবস্ট্রাকশন কোথাও না কোথাও অবস্ট্রাকশন হচ্ছে ডিউরিং স্লিপ, অ্যাপনিয়া থেমে যাচ্ছে আপনার নিঃশ্বাসটা। তো দেখুন তার মানে আপনার অনেকগুলো লুকিয়েছে এর মধ্যে, মানে ঘুমের ব্যাপারে লুকিয়েছে। মানে ঘুমের সময় অবস্ট্রাকশন হচ্ছে, তারপরে একটা ফ্ল্যাটারিং হচ্ছে, বিরাট সাউন্ড ক্রিয়েট করছে, দিয়ে বেসিক্যালি কী হচ্ছে সাউন্ড ক্রিয়েট করতে করতেই কিন্তু ওটা হচ্ছে স্নোরিং, ওর নামই হচ্ছে স্নোরিং। এবার দেখুন সিম্পল স্নোরিং অনেক সময় হয়, খুব বেশি অম্বল হয়ে গেল, রাতে প্রচুর খেয়ে নিলেন একদিন হঠাৎ করে, মানে অনেকে অ্যালকোহলও খেয়ে নেয়, অনেক দিন একটু বেশি করে অ্যালকোহল খাওয়া দিয়ে একটা স্নোরিং হয়, দ্যাট ইজ ডিফারেন্ট। সেগুলো কিন্তু কিছু রেস্ট্রিকশন করলেই ঠিক হয়। এবারে এলাম যে স্নোরিং উইথ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যেটাতে দিনের বেলা দেখবেন অনেক সময় গাড়ি চালাতে যে ঘুমিয়ে পড়ছিল এবং নাক ডাকা শুরু হচ্ছে, হঠাৎ করে ঘুমিয়ে পড়ছে, হঠাৎ করে ঘুমিয়ে পড়ছে, দেখবেন বসে আছে মনে হচ্ছে সাউন্ড হচ্ছে একটা। আচ্ছা বলবে দেখবেন সবসময় মনে হচ্ছে সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু একটু মাথা যন্ত্রণা, আবার মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, সবসময় ঘুম ঘুম ভাব। তার মানে হচ্ছে ইনসাফিসিয়েন্ট স্লিপ। তার মানে সেই স্লিপটাকে মেকআপ করতে গিয়ে সবসময়, তার মানে আমাদের প্রপার ঘুমটা যে 6 ঘন্টা বা 7 ঘন্টা সেটা কিন্তু অক্সিজেন লেভেল ব্রেনে মেনটেন করে কিন্তু প্রপার ঘুমোতে হবে। তো সেই ঘুমটা যখন হচ্ছে না, থেমে থেমে যাচ্ছে, তার মানে আপনি 8 ঘন্টা ঘুমোলেন, বেসিক্যালি ঘুমোলেন হচ্ছে 3 ঘন্টা, তাহলে 5 ঘন্টা মানে আপনি 3 ঘন্টা ঘুমোলেন, তার মানে আরও 4 ঘন্টা ডেফিসিট চলছে, তার মানে সারাদিন আপনাকে ঝিমোতে হচ্ছে। এই রোগটা কতটা মারাত্মক? মারাত্মক মানে এখন আমাদের পেশেন্টদের বোঝাতে সুবিধা হচ্ছে, বাপিলাইডির কেসটা বললেই আমরা বুঝে ও ডাক্তার হ্যাঁ বুঝতে পেরেছি। আদারওয়াইজ কি হচ্ছে অনেক সময় বাপিলাইডির কেসটা একটু যদি বাপিলাইডির কেসটা হচ্ছে যে ওই যে উনি তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে ভুগতেন, এই বিরাট চেহারা নিয়ে। ও ওই কারণে উনি চশমা পরে থাকতেন যে ঘুমোলে যাতে কেউ বুঝতে না পারে। সেটা দারুণ করেছেন, মানে আমি ভাবিনি তো ওটাও অনেকেই চশমা পড়তেন কিনা। কি হচ্ছে ওনার এই বেসিক্যালি ওজনটা অবশ্যই একটা ফ্যাক্টর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, কিন্তু এটাও ভুল ধারণা যে ওজন কমালেই যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কমে যাবে, তো রোগা মানুষটা কি স্নোরিং হয় না, অবস্ট্রাকশন হচ্ছে। আগেকার দিনে এই ব্যাপারগুলো ঠিকমতো বোঝা যেত না। আগেকার দিনে ভুল করে একটা সিপ্যাপ মেশিন লাগিয়ে দেওয়া হতো, পলিসমনোগ্রাফি করে সিপ্যাপ মানে আইসিইউতে আপনি ঘুম পাড়িয়ে দিলেন না মেশিন দিয়ে, তো সাউন্ড বেরোবে না। তো সেটা একটা অনেকে সিপ্যাপ মেশিনেও প্রচণ্ড কষ্ট হয়, অসুবিধা হয়, এবং না জেনে একটা নাকের ভেতরে টিউমার আছে, একটা সিপ্যাপ মেশিন লেগে গেল। তো এটা একটা ভুল ধারণাতে চলছিল। কারণ হচ্ছে যে কেন চলছিল, কারণ হচ্ছে যাদের কাজ ডিপার্টমেন্টে পৌঁছাতো তাদের এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার নয়, কারণ নাক থেকে গলা পর্যন্ত এই যে কনসেপ্টটা ক্লিয়ার নয়। তো তার ফলে রাতে ঘুমের ডিস্টার্ব মানে স্লিপ ডিস্টার্বেন্স মানে বোধহয় একটা রেসপিরেটরি প্রবলেম, তার ফলে কি হচ্ছে রেসপিরেটরি ফিজিশিয়ানরা পুরো ডিল করতো ব্যাপারটা। কিন্তু আস্তে আস্তে যখন কনসেপ্টটা ডেভেলপ করলো তখন কিন্তু এটা এখন কিন্তু মানে পুরো কিন্তু ডমিনেন্ট করছে ইএনটি সোসাইটি। কিন্তু চেস্ট মেডিসিন ওরা কী করছে, পেশেন্টগুলো বিভিন্ন কারণে হয়তো গেছে, একটু তার মধ্যে একটু দুর্বলতা, বা কেউ মেডিসিন ভেবেছে হার্টের রোগ আছে, কেউ বা মনে কোনো একটু শ্বাসকষ্ট ভেবে বলেছে, তারপর একটা পলিসি করে দিয়ে আন্দাজে, এবং বহু পেশেন্টকে আমরা দেখি তো সিপ্যাপ ইনটলারেন্স হচ্ছে। তারপরে বড় একটা নাকের পেছনে 2 দিন আগে একটা পেশেন্ট দেখলাম, একটা বড় পেছনে একটা বড় নাকের ভিতরে একটা সিস্ট বসে আছে, ফুল ব্লক। কিন্তু আমি বললাম আপনি যে সিপ্যাপ নিয়ে নিয়েছেন, তো বলছে ডাক্তারবাবু দিয়ে দিলেন, বললেন যে আমার এরকম ঘুম আসে তো সিপ্যাপ। তো আপনি বললাম যে এরকম বড় বড় টনসিল নাকের পিছনে একটা বড় সিস্টের মতো, যে অ্যাডিনোয়েড নয়, বড় সিস্টের মতো, তাহলে এর ব্যাপারটা দেখলো আমি যাই না, উনি তো টেস্ট করাতে বললেন, টেস্ট করে বললেন এই রেজাল্ট এরা। তো দিস ইজ দ্য অলসো রং। আমরা কি করি, আমরা একটা দুটো জিনিস দেখতে হয়, একটা স্ট্যাটিক অবস্ট্রাকশন। স্ট্যাটিক মানে হচ্ছে যে ফিক্সড, মানে আপনি আছেন এই অবস্থায়, আপনার কি আছে, ওকে জেগে আছেন। আর হচ্ছে ডায়নামিক অবস্ট্রাকশন। তো স্ট্যাটিক অবস্ট্রাকশন সিম্পল, নাকের ভিতরে এন্ডোস্কোপ ঢোকান, গলা দেখুন টনসিল বড় কিনা, নাকের ভিতরে কোনো টিউমার আছে কিনা, বা নাকে হাড় বাঁকা আছে কিনা, মাংস আছে, পলিপ আছে কিনা। স্ট্যাটিক মানে ফিক্সড অবস্ট্রাকশন। তা সেটা না ক্লিয়ার করলে আপনি সিপ্যাপ মেশিন দিয়েও তো ভালো করে ঢুকছেন অক্সিজেনটা। তার মানে কারণটা সঠিকভাবে জেনে তারপরেই তার চিকিৎসার দিকে যাওয়া উচিত। ইয়েস। এবার হচ্ছে ডায়নামিক, আর এক মিনিট বলে নিই, ডায়নামিকটা ব্যাপারটা হচ্ছে কি, ঘুমানোর সময় তো আপনি ঘুমোবেন, আমি নাকের ভিতরে নল ঢুকিয়ে দেবো, সেটা তো হবে না। তাহলে কি করি আমরা, একটা মেশিন আছে যে আপনি যেরকমভাবে ঘুমান সেই প্যারামিটার ওখানে দেখা যাবে, সেই মেশিনে অ্যানাস্থেটিক একটুখানি ওষুধ দিয়ে দেবে, দিয়ে ঘুম পাড়াবে। আমরা তখন
এন্ডোস্কোপ ঢুকিয়ে দেবো, সরু একটা এন্ডোস্কোপ দিয়ে, ও ফ্লেক্সিবল এন্ডোস্কোপ দিয়ে নাকের ভেতরে ঢুকিয়ে কোথায় কোথায় আটকাচ্ছে, দিস ইজ দ্য স্নোরিং, দিয়ে আমরা সাউন্ড তুলে রেকর্ড করি যে কোথায় কোথায় আটকাচ্ছে। তার মানে ওই যে প্যারামিটারটা যখন আমরা দেখে নিচ্ছি ঘুমের প্যারামিটার ঢুকে গেছে, এবার কোথায় কোথায় আটকাচ্ছে আমরা ডায়াগনোসিস করি। ওই যে আটকাচ্ছে, ধাক্কা মারছে, দিস ইজ দ্য স্নোরিং, সাউন্ড তৈরি করছে। তো এটা না জানলে তো ট্রিটমেন্ট হবে না। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা বলুন, এই কফি খেতে খেতে একটু বাজে কথা একটা বলি আপনাকে। আচ্ছা, যারা কানে শুনতে পায় না তারা গালাগালিটা ঠিক করে শুনে নেয় কি করে? না, ব্যাপারটা যে এইটা ভালো বলেছেন, কিন্তু মানে এই প্রথম এই কোশ্চেনটা আমি শুনলাম এবং আমি নিজের মতো করে উত্তর দিচ্ছি। আমি সত্যি হয় এটা হয়, ঠিক বলেছেন। নর্মাল কথার যে ইয়েতে যাচ্ছে, যে মানে ফ্রিকোয়েন্সিতে, আমার মনে হয় গালাগালিটা অনেক হাই ফ্রিকোয়েন্সিতে যাচ্ছে, কবিতা পাঠের মতন করে গালাগালি। যদি হালকা গালাগালিটা তাহলে শুনবে না। গালাগালি যখন দিচ্ছে মানুষ, তখন কিন্তু সে রেগে উত্তেজিত হয়ে তো ইয়ে করছে, ফায়ার করছে, তখন মনে হয় ভলিউমটা অনেক বাড়িয়ে ফেল। মানে কিন্তু ভালো কোশ্চেন, আমি কিন্তু এরকম কোশ্চেন কোনো সম্মুখীন হইনি। আরও একটা জিনিস আমি দেখেছি, যারা ধরেন খুব হাই পাওয়ার চশমা পরে এবং সবসময় যারা চশমা পরে, তারা চশমা ছাড়া কানে কম শোনে। তার কারণটা ঠিকই বলেছেন। বেসিক্যালি কি হচ্ছে, আমরা কিন্তু লিভ রিড করি, কিছুটা লিভ রিড করি, রাইট। শোনার পেছনে চোখের অনেক, শোনার পেছনে এই যে আপনি দেখবেন যে অন্ধকারের মধ্যে কে কি বলছে যেরকম হয়, আপনার যে প্রত্যেকটা, আমি যখন তাকিয়ে আপনার মুখ দেখছি, সব দেখছি, তাতে কিন্তু অনেক বেশি ভালো বুঝতে পারি। অ্যাকচুয়ালি অডিও ভিজুয়াল দেখবেন অনেক পেশেন্টই এই যখন আমাদের কোভিডের সময় মাস্ক পরে কথা বলে বুঝতে পারছিল না, কারণ হচ্ছে কি, ও সব লিভ রিড করে। বহু পেশেন্ট আমাদের কাছে এসে রাখতো, আমি তো এতদিন ঠিকই ছিলাম, শুনতে তো ভালোই পাই, কিন্তু এখন বলছি শুনতে পাচ্ছি না। ঠিক আছে, বাড়ির লোক বলছে তুমি শুনছো না, এই কথা শুনছো না। তো ব্যাপারটা বুঝতে পারলাম, তখন কিন্তু আমাদের এখানে আমাদের সেন্টার হিয়ারিং এইড বা এইসব কানের শোনা পেশেন্ট বেড়ে গেছিলো। তো তার কারণ হচ্ছে কি, তার আগে বুঝতো না। তো ভালো যে শোনে না, তাকে প্রমাণ করতে গেলে মুখটি আড়াল করে দিতে হবে, অন্যের মুখটা আড়াল করলে আর দেবে শুনছে না। খুব দারুণ একটা ইনফরমেশন। মাস্ক পরার জন্য কোভিডের সময় অনেক ইএনটি পেশেন্ট বেড়ে গেছে, হ্যাঁ, বেশ করে কানের শোনা। তো আরেকটা ব্যাপার রয়েছে, ধরেন আমি কারোর কাছে টাকা পাই এবং যখন আমি টাকা চাইছি সে শুনতে পাচ্ছে না, সে নাটক করছে যে সে শুনতে পায় না, তো এটা ধরবো কি করে? এই যে ম্যালিঙ্গারিং কথাটা, যে মিথ্যা করে বোঝানোর জন্যে, তো অনেক সময় কি আমি কম শুনছি, কিছু হাবাগোবা আমি দিয়ে সার্টিফিকেট নেবে, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নিয়ে গভর্নমেন্টের ফেসিলিটিগুলো নেবে, তো সেটা প্রমাণ করার জন্য ব্যবস্থা আছে না। তো কানের অডিওমেট্রি টেস্ট আছে, যেটা সাবজেক্টিভ টেস্ট বলি। সাবজেক্টিভ টেস্টটা কী হচ্ছে, ও একদম মানে কিছুই কানে শুনছে না বলে সবাই যে সাউন্ডগুলো দিচ্ছে ওকে শিখিয়ে দিয়ে আছে যে সবাই তুমি কিছু শুনবে না, আর কি শুনবে না, সবাই দিয়েই বলছে না, মানে সবাই দিয়ে না, তো সবাই দিয়ে না সাবজেক্টিভে। কিছু অবজেক্টিভ টেস্ট আছে, সেটা হচ্ছে বেরা আছে, এসএসআর আছে, তার উপর ডিপেন্ডই করবে না, মেশিন লাগিয়ে দিলে এমনি শুনতে পেলেই এমনিতেই বুঝতে পারবে যে ও শুনতে পাচ্ছে। তো সেটা হচ্ছে অবজেক্টিভ টেস্ট। তার মানে আপনার সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ টেস্টে প্রমাণিত করে দেওয়া যাবে যে শুনতে পাচ্ছে কি পারবে না। এই জন্য ম্যালিঙ্গারিং যে সার্টিফিকেটগুলো দিতে হয়, তার জন্য বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে, ওইসব টেস্ট করে কনফার্ম করতে হবে। আদারওয়াইজ অনেকে মিথ্যা সে যে করতো, লিখে দিন না, ডাক্তার লিখে দিন না, ওসব অত সোজা গভর্নমেন্ট কি পলিসি মেকার আছে, তো ওইসব ভুলভাল হবে নাকি? আচ্ছা, এখন মডার্ন লাইফস্টাইলে আমাদের হেডফোনের ব্যবহারটা ধরেন রেগুলার, সবাই মোটামুটি হেডফোনে রয়েছে, তো এইটা কতটা আমাদের? দেখুন, এইটা নিয়ে মানে প্রিন্ট মিডিয়াতেও ফোন করছিল। দেখুন, হেডফোন ঠিক আছে, খারাপ না, কিন্তু ব্যাপারটা যে প্রচণ্ড যদি জোরে করেন আপনি, মানে 120 হার্টসে, যেমন আপনি যেতে মনে করুন এই যে ডেসিবেল আমাদের বলছিল 80 ডেসিবেলের উপরে শব্দ দূষণ কমানোর জন্য বলেছিল, এখন ব্যাপারটা যে প্রচণ্ড বেশি যদি প্রচণ্ড লাউড কন্টিনিউয়াস শুনতে থাকেন, তাহলে হাই ফ্রিকোয়েন্সি লস হতে থাকবে, অল্প অল্প করে নার্ভ লস হতে থাকবে। আর একটা কী হচ্ছে, যদি আপনি হেডফোন দেখুন, এই মোবাইলও কানে দিয়েও দেখবেন মাথা ব্যথা হয়ে যায়, আধ ঘন্টা ধরে কথা বলে না, তো একটা রেডিয়েশন হয় না, তো খুব ভালো হয়, সব থেকে ভালো হয়। আমি মাঝখানে শুরু করেছিলাম, আলটিমেট হচ্ছে না, মোবাইলের পেছনে আমি একটা মানে পেয়েছিলাম আর কি, এই মোবাইলের পেছনে সরু মতো জ্যাক ঢুকিয়ে দিয়ে টেলিফোন, মানে দূরে মোবাইলটা থাকবে, ওখানে একটা গুঁজে দিয়ে টেলিফোন ব্যবহার করা, এইটা হচ্ছে সব দিকে। এটা প্র্যাকটিক্যাল নয় সব জায়গায়, মানে স্পেশালি আমরা যারা ঘুরে কাজ না, যে বাসের মধ্যে টেলিফোন, হ্যালো, ওরা হবে না প্র্যাকটিক্যালি, আমারও হলো না, মানে চেম্বারেও তো বসে থাকি, তবুও তো মানে ওই কারণেই টেলিফোন থেকে মোবাইল এসছে। হ্যাঁ, না হলে আগে ল্যান্ডলাইনে মিথ্যা কথা বলা যেত না, যত মোবাইল এসছে তত আমরা মিথ্যা কথা বলতে পারি। একদম আছি প্রেমিকার সাথে বলি কাজে, সেটার জন্য আবার প্রমাণ করতে আবার ভিডিও কল চলে এসছে, আমার ভিডিও কল, এখন তো লাইভ লোকেশন পাঠাও, খুব সমস্যা। এই যে কানে কম শোনা যে জিনিসটা আছে, ভারতবর্ষে তো প্রচুর বাচ্চা জন্মায় যারা শুনতে পায় না। অ্যাওয়ারনেসটা আরও ডেভেলপ করতে হবে। কী হয়, আমরা তো প্রায় দিনই পাই, তো সেটা
5 বছরের নিচে মানে বেসিক্যালি সেই জন্য জন্মের পর থেকে আজকাল গভর্নমেন্টের পলিসি হয়ে গেছে স্ক্রিনিং করা জন্মের পর থেকে। আমাদের কাছে পেডিডিসিয়ান অনেকে পাঠায় 1.5 বছরে, 1 বছরে যদি ডিলেড স্পিচ হচ্ছে তখনই পাঠাতে হয়। এবার দেখুন মানুষের কনসেপ্টগুলো ভুল, মানে কথা বলছে না, ভাবছে বোধহয় কথা বলবে, আর দাদু বলেছে আর একটু আমারও অন্য ছেলেটা একটু দেরি করে কথা বলছে, তোর ছেলেও দেরি করে কথা বলবে, এইসব তো গল্প কথা বলে লাভ নেই। তো দেরি করে বলে 3 বছর 4 বছর ধরে কথা বলছে না, শুনছে না। তো বেসিক্যালি আমি যে কথা বলছি, আমি কি ভাবে আমি কথা বলছি, আপনি আমাকে একটা কোশ্চেন করছেন, সেই কোশ্চেনটা আমি কানে শুনছি, ফার্স্ট শুনছি, সেটা ব্রেনে যাচ্ছে, ব্রেন বলছে এই আনসার করতে হবে। এবার সেগুলোর বুদ্ধিমত্তার উপরে ডিপেন্ড করে আপনাকে দিয়ে আমি মুখ দিয়ে কথা বলছি। অথচ আমাদের কাছে পেশেন্টরা আসে প্রথমেই, মানে এই প্রসঙ্গে তোমার উত্তর দেবো, তার প্রসঙ্গে এই মজার ব্যাপারটা বলি, ডাক্তার একটু ঠোঁটটা দেখুন না, একটু জিভটা দেখুন না, এইটার জন্যই বোধহয় কথা বলছে না। তোকে বোঝানো যায় না যে আপনার বাচ্চারা আগে শুনছে নাকি কনফার্ম করো। ওরা ভাবে এবার গলাটা দেখে দিলে, গলা তো কাঁদছে, হ্যাঁ কাঁদছে, তারপরে তো ভোকাল কর ঠিক আছে, তো গলা দেখা কে, তবুও একটু লোক দেখাতে, আচ্ছা হা করো, 2বার বাচ্চারা কান্নাকাটি করলো, করো, এই টিভি ধরে দেখলাম, কিন্তু দেখার কিছু নেই। একটা টাংটাই আছে, টাংটায় যে মানুষের কথা আটকায় না, প্রোনাউন্সিয়েশন খারাপ হতে পারে, কিন্তু একদম ডিলেড স্পিচ, কথাই বলছে না, আসলে রেফারেন্স নেই কোনো, হ্যাঁ কোনো রেফারেন্স নেই। বেসিক্যালি কী হচ্ছে, ওই দাদু বলে দিয়েছিল যে আমারও বাচ্চাটাও, তোরও জেঠু তো দেরি করে কথা বলেছিল, এই বসে ওর জেঠু তো 2 বছর দেরি করে, 4 বছর পর্যন্ত কথা শিখলো না, কিন্তু জানলো না যে বাচ্চাটা শোনেই নেই। রাইট, হ্যাঁ, এবার আমরা যখন বলছে না শোনে, তো কীরকম শোনে, বলছে পাশের ঘরে টিভি চললে সাউন্ড দিলে ও ছুটে যায়। আমি আচ্ছা আপনি বললে এটা করে কি, আপনার এই জল কোথায় বাবু, জল টানো, তো না এইটা একটা স্পেসিফিক্যালি জিনিসের নাম বললে সেটা বলতে পারে, ওটা দেখাতে পারে, বলছে না, আমি তার মানে শোনে না, সাউন্ড পায়। ওই যে সাউন্ডটা না, একটা ব্যানানা স্পিচ লেভেলের সাউন্ড হবে। তবে আপনি বলছেন না গালাগালির পিচ আলাদা, আমি আস্তে কথা বলে তার পিচ আলাদা, ডিফারেন্ট না। তো ওই যে একটা দুমদুম একটা সাউন্ড হয় না, সেইটাতে একটা সাউন্ড পায়। কিন্তু দেখুন, আমি কুশল মনে করো, আমি শুনবো কুশল, আমি যদি খুব কম শুনি তাহলেও শুনবো ও, মানে তাহলে কুশল আর শুনলাম না, তখন কম করে একটা সাউন্ড পেলাম। তো ওই যে টিভিতে গান বাজছে, সিনেমা হচ্ছে, তার একটা সাউন্ড পাচ্ছে, ওই সাউন্ডটা দেখে ছুটে যাচ্ছে। ওর পৃথিবীতেও বেসিক্যালি সাইলেন্ট পৃথিবী, কখনো সাউন্ড পেয়ে ওরা হালকার উপরে সাউন্ড পেয়ে ছুটে যায়, কিন্তু ওই লেভেলের স্পিচ ডিসক্রিমিনেশনটা কখনো বুঝতে পারে না। তার ফলে সে ভালো করে কথাও শুনলো না, তো বলবে কি করে। এই কারণেই কথাটা রয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ গুড স্পিকার, ট্রাই টু বি আ গুড লিসনার। তো হিয়ারিং এটা তাকে অ্যাডপ্ট করতে হয়, এবং এটা ভুল ধারণা, আপনি আমার মানে শ্রোতা বন্ধুদের কাছেও বলে দিচ্ছি যে এটা ভুল ধারণা, আমার বাচ্চা মেশিন রাখবে না কানে, টোটালি রং। কীরকম রং, যেই মাত্র শুনতে পায় না, ওটা নিয়ে গেলে রেগে যাবে, ওটা শরীর নিয়ে রেগে যাবে, মানে অদ্ভুত। ওদের তো সাইলেন্ট, মানে তো সাইলেন্ট পৃথিবী থেকে যখন শুনবে না, তখন ডিফারেন্ট এনজয়মেন্ট ওদের। যখন বাচ্চাগুলো ককলিয়া ইমপ্ল্যান্টে পড়ে, যেদিন মানে প্রথম আমরা মানে ফার্স্ট 21 ডেজ পরে স্টিমুলেশন দিই আর কি প্রথম, তো একটা অদ্ভুতভাবে ওদের একটা তখনও লোকালাইজেশন হয় না আর কি, তো অদ্ভুতভাবে একটা চোখটা ডিফারেন্ট রিয়াকশন হয় সাউন্ড পেলেও আর কি। প্রথম যে সাউন্ড টেস্ট যেদিন ইলেকট্রোড স্টিমুলেশন দেওয়া হচ্ছে সেদিন, তারপর থেকে লোকালাইজেশন শুরু হয়, কথা কীভাবে শুনছে না শুনছে। তো ওদের একটা জগৎ থাকে, কিছু না শোনার জগৎ। আপনি ভাবুন কিছু শুনছে না, তাহলে যেদিন শুনবে দারুণ লাগবে না? যে মানুষটা দেখতে পায় না, সেদিন একটু দেখতে পায় কেমন লাগে? দেখাটা বন্ধ করতে পারবে কি সে? চশমা দিয়ে বলুন, চশমা ছাড়তেই পারবে না। না, আমরা দেখুন না, আমরা এই চশমা ছাড়াও দেখতে পাই, কিন্তু এমন অভ্যস্ত হয়ে গেছি, অঙ্গে পরিণত হয়। হ্যাঁ, মানে পাশে রাখি, আবার ঘুম থেকে উঠে প্রথমে এটা নেই। তো সেম বাচ্চাগুলো হিয়ারিং এ নিয়ে ওরা ভাবে প্রথম থেকে আমরা তো দড়ি বেঁধি, বাচ্চার মানে অজান্তে পড়ে যেতে পারে, কিন্তু ও ফেলে দেবে এটা নয়। মানে শুনলে বাচ্চা ইনভেরিয়েবলি কানে মেশিন রাখবেই। কোন সময়টা এরকম যে হিয়ারিং এডের থেকে ককলিয়ার ইমপ্লান্ট করতে হবে, কোন সময়টা? না, তার আগে এইটার মানে মাঝে মধ্যে এমন এমন টার্ম বলেন, আমি কিছু বুঝতে পারি না। এই লোকটা ভাবে সবাই ডাক্তার, কি বলে ককেশিয়ান, ককলিয়া, এটার মানেটা কি সবার আগে একটুখানি বলে দিন, আমার মতো ম্যাক্সিমাম দর্শক। ককলিয়া বেসিক্যালি দেখুন, আমরা যে শুনছি, আমাদের কান, আমরা এই বাইরে কান দেখছেন একটা, ঠিক আছে, তো এটা বহিঃকর্ণ, তারপর আছে মধ্যকর্ণ, তার মধ্যে কিছু কিছু হাড় ফাড় আছে যেগুলো দিয়ে সাউন্ড ট্রান্সমিটেড হয়। এবার রইল হচ্ছে আপনার ভিতরে ইনার ইয়ারে
ককলিয়া আর তার সঙ্গে ভেস্টিবুল সিস্টেম মানে ব্যালেন্স অর্গান আছে। শামুকের মতো ককলিয়া বলে একটা জিনিস আছে, ককলিয়া জিলিপির প্যাঁচের মতো, ওইটা দিয়ে শুনতে পায়। তো ওটা যদি না থাকে, কিডনি ট্রান্সপ্ল্যান্ট যেমন বলা হয় তেমনি এটা ইমপ্ল্যান্ট বলা হয়। এটা তো যেহেতু লাইভ নয়, তো এটা তো নিশ্চয়ই কোনো একটা মেশিন, লাইক মেশিন। এবার ওই ককলিয়াটা যেভাবে কাজ করে সেই রকম ভাবে মেশিন তৈরি হচ্ছে, ওই মেশিনটা ইলেকট্রোডগুলো ওর ভেতরে ঢুকিয়ে দেয়। এটার কিরকম খরচা পড়ে? গভর্নমেন্ট বলছে যে 5 বছরের আগে যদি হয় তাহলে গভর্নমেন্টের নাম লেখাতে প্রবলেম। দুর্ভাগ্যের কি হয়, এদেশে তো আমাদের এখনো সোশিও ইকোনমিক্স ইয়েটা অতটা না, গভর্নমেন্টে অতটা স্পন্সর হচ্ছে না। তো অ্যাডিভ স্কিম বলে একটা গভর্নমেন্ট চালু করেছে, সেটাও এখন বহু ওয়েটিং চলছে, খুব একটা পাচ্ছে না। তো এরকম গভর্নমেন্টের পলিসি ছিল, পলিসি মেকাররা এরকম বহু বাচ্চা যেহেতু ডেফ অ্যান্ড ডাম, সেটাকে আটকানোর জন্যে 1.5 বছরের আগে থেকেই শুরু করে তাদের 2-3-2.5 বছরের মধ্যেই ককলিয়া ইমপ্ল্যান্ট বসানোর জন্য আছে। কিছু চ্যারিটেবল হসপিটালও হয়েছে, মানে যারা স্পন্সর করে, কোনো বড় বড় ইয়েরা ট্রাস্ট মেনটেন করে যারা স্পন্সররা, সেইটা 1 নম্বর। 2 নম্বর যে গভর্নমেন্টও করছিল, কিছু তো প্রাইভেটে যারা অ্যাফোর্ড করতে পারে তারা করে। তাহলে অ্যাফোর্ড করতে গেলে মনে করুন 7-8 লাখ টাকা তো অ্যাফোর্ড করা খুব সাধারণ গরিব মানুষের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে। আমরা দাবি জানাচ্ছি যেন স্বাস্থ্য সাথীতে এবার থেকে ককলিয়া ইমপ্ল্যান্ট এটাকেও চালু করা হয়। ককলিয়ার ইমপ্ল্যান্ট খুবই দরকারি একটা জিনিস, কেননা বাচ্চার ডেভেলপমেন্টটাই অনেকটা আটকে যায় যদি বাচ্চা শুনতে না পায় না। আর তুমি যদি একটু ছোট্ট করে বলো যে এই ককলিয়ার ইমপ্ল্যান্ট, এই যে সার্জারিটা, যদি কেউ, এটা কি ডে সার্জারি করা যায়, যে বসিয়ে এসে চলে যেতে পারে? না, এটা ডে সার্জারি, কানে অনেক পেশেন্টকে আমরা সব ডে সার্জারি করি। দেখুন, ডে সার্জারি ব্যাপারটা করে হয়তো পাশে একটা বাড়িতে রাখলেন, কিন্তু ককলিয়া ইমপ্ল্যান্ট দেখুন, প্রথমত হচ্ছে যে ইনফেকশন ফ্রি থাকতে হবে জায়গাটা। কারণ আপনি একটা দামি একটা মেশিন ওর ভেতরে লাগাচ্ছেন ফরেন বডির মতো না, তার মানে স্টেরাইল জোন মেনটেন করতে হবে, এবং তারপরে কভার করে দিই আমরা। এখন তর্কের খাতিরে বলতে পারে যে ওইটা আপনি হসপিটালে যেমন ছিল পাশের বাড়ি থেকে সুন্দরভাবে থাকবে, হ্যাঁ হতেই পারে, কিন্তু কতগুলো জিনিস আমরা মেনটেন করি, কতগুলো ভ্যাকসিন আগে দিয়ে দিই যাতে ওই ব্রেনের কাছাকাছি কাজ করছি বলে যাতে বাই চান্স বিপদ না হয়। আর তেমনি আমরা মিনিমাম 3 দিন আইভি অ্যান্টিবায়োটিক, ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক দিয়ে এবং বাচ্চাটাকে কাছের পিঠে ফলো আপ দেখি আর কি, অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা, ডিফারেন্ট কোনো সমস্যা হচ্ছে কিনা। তো সেই জন্যে 3 দিন থাকাটা দরকারি। আর সার্জারিটা করতে কীরকম সময় লাগে? মানে সময় লাগে দেখুন, মানে তাও 3 ঘন্টা তো মিনিমাম লেগে যাবে। আচ্ছা ডাক্তারবাবু, এরকম হয়েছে কখন আপনি কারোর কান আর কি চেক করার জন্য ধরেছেন, সে জাস্ট অফেন্ডেড হয়ে গেছে, আপনি আমার কান ধরলেন? না, এত বড় সাহস! আমার একজন অ্যাসিস্ট্যান্ট, একজন কান পরিষ্কার করার ব্যাপারে কিছু লেগে গেছিলো হয়তো, তো আমার অ্যাসিস্ট্যান্ট তো এক ভদ্রলোক, সেও খুব মানে ভালো আর কি, ভদ্রলোক খুব ভালো, আমার পরিচিত। তো আমার তো কিছু জুনিয়রও আছে, যেহেতু কান টানগুলো পরিষ্কার করার জন্য আমার এন্ডোস্কোপ রুম আছে, তো আমার একজন জুনিয়র করতে গিয়েছিলো, তারপরে কোনোভাবে হয়তো লেগে গেছিলো, এও রেগে গেছিলো, ও রেগে গেছে, মানে পেশেন্টদের সঙ্গে রেগে যাওয়াটা এইটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা আমি আপনার কাছে আসতামই, সেটা হচ্ছে যে কান খোঁচানো, এটা আমাদেরকে এত প্লেজার দেয়, মানে প্রচন্ড প্লেজার দেয়, এবং সেই কারণে যত চোখ বন্ধ করে আহা, কখনো আমরা দেশলাই কাঠি, কখনো সেফটি পিন যা পাই, এমনকি আমি দেখছিলাম যে একটা স্টাডিতে ইয়ারবাডেও বলছে নাকি ইটস নট হেলদি, কারণ কানের কনসেপ্টে কি, তো বলছে যে আমি তো পুরো রোজ পরিষ্কার করি। আচ্ছা ভাবুন, আপনি এইটা একটা দেশলাই কাঠি নিয়ে ঢুকছেন, বা একটা জব মানে ওই রকম একটা কানে ইয়ারবাড নিয়ে ঢুকছেন, তা টিপে কটন, তো আপনি ঢুকছেন, তো আপনি গায়ে একটু করে পরিষ্কার করলেন, কি খুশি হয়ে গেলেন, কিন্তু টিপটা খানিকটা ময়লা নিয়ে ঢুকে পড়ছেন। তো আর আউটার 1/3 আর ভিতরের যে 2/3 পোর্শন, তো হেয়ার লাইন যতদূর থাকে ততদূর পর্যন্ত কিন্তু আমাদের একটা অটো চিমনি আছে না, মানে অটোমেটিক ক্লিন হবে। তো ভগবান এমন সিস্টেম বানিয়ে দিচ্ছে, অটো ক্লিন সিস্টেম, মানে কানে ময়লা অটোমেটিক বেরিয়ে যাচ্ছে, মানে এর চেয়ে ভালো ক্লিনার সিস্টেম নেই। যারা বেশি, আমার একটা ডিকটাম আছে যে আপনার বাচ্চাকে যারা বেশি, মা বাবার বেশি যত্ন করে কান নিয়ে, তারা বা নিজেরা তারা আমাদের কাছে বেশি আসে। আপনি কানে যত্ন নেবেন, আমাদের কাছে আসতে হবে না, কারণ যত্ন নিতে গেলে কী করবেন, খোঁচা মারবেন, ময়লা আরও ঢোকাবেন, খোঁচা মারবেন, ওয়ালে ঘা করবেন, দিয়ে আমাদের কাছে আসবেন। তো যত কান নিয়ে চর্চা করবেন ভিতরেরটা, তত আমাদের কাছে আসার সম্ভাবনা বেড়ে যাবে। এই যে যারা আপনাকে টাকা নিয়ে কান খুঁচিয়ে দেয়, ওরা দেখেছি অদ্ভুত জিনিস বার করে, ধরুন স্টোন চিপ, পুরনো মূর্তি, এই লেভেলের জিনিস আমরা খোঁজালে বেরোয় না। ওরা এটা স্ক্যাম কি? ওরা কোথা থেকে পায়? ওর ভেতরেও থাকার কথাই নয় না, মানে একটু বার করে দিলে খুশি হয়, ও অত কিছু থাকবেই করে কানের ভেতরে। কানে একটা ছোট্ট জিনিস হতে পারে, সামান্য কিছু একটা থাকলো, হয়তো ময়লা টয়লা থাকতেই পারে। আর ওরা না, মানে বেসিক্যালি সেই নাপিতের ফোড়া কাটা, আমাদের একটা গল্প জানেন তো, নাপিতের ফোড়া কাটা, যখন পর্যন্ত কিছু জানতো না, দারুণ কেটে যেত, যেই মাত্র তাকে অ্যানাটমিটা পড়িয়ে দিল
আর কিছু করতে পারছে না। তো ব্যাপারটা কি, ওই ভদ্রলোকরা জানেও না, কিন্তু বহু কানও নষ্ট করেছে এরকমভাবে। তারপরে আমাদের কাছে এসে বলে আর ডাক্তার জীবনে আর কোনোদিন যাবো না, এইসব ওরা অনেক কিছু সব দিয়ে দেয়, লিকুইড ফিকুইড দিয়ে দেয়, কারো কানে ফুটো থেকে কারণ ফুটো করে ফেললো পরিষ্কার করতে গিয়ে। তো ওরা ওইসব করতে গেলে কিছু তো ভুল হবেই, এবং ভুল ত্রুটি হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে কমন জিনিস নিয়ে বারবার করছে। ইনফেকশন আমি প্রচুর দেখেছি, তারপরে বহু লোকের ইনফেকশন হয়ে গেছে, কারণ স্টেটটি ওই রকমভাবে লেভেলে মেনটেন ওরা তুলে দিয়ে খুঁচাচ্ছে সুস্থ বসে বসে। তো ট্রমা করেছে, ইনফেকশন হচ্ছে, ওগুলো তো কোনোভাবেই কাম্য নয় করা না। এবারে আঙুল হাত দিচ্ছি, দেখছি জল জল মতো সারাক্ষণ বেরিয়ে যাচ্ছে, রস রস মতো সারাক্ষণ বেরিয়েই যাচ্ছে। কি করবে তারা, তারা কি করবে? জল জল হয় মানে কানে কোনো ডিফেক্ট আছে, বেসিক্যালি ওয়ালে কোনো ঘা থাকতে পারে। আচ্ছা, কানের সামনে চিৎকার করলে কানের পর্দা ফেটে, এটা সত্যি? না, এটা খুব একটা সত্যি নয়, কারণ নার্ভ লস হতে পারে। পর্দা ফাটাটা খুব কঠিন, কিন্তু যদি মুখ দিয়ে জোরে প্রেশার দিতে পারেন, মানে কোনো হাওয়া যদি এত জোরে দিতে পারবেন যে সঙ্গে সঙ্গে একদম একটা পজিটিভ প্রচণ্ড থ্রাস্ট ফোর্স ইউজ করতে পারেন, তাহলে ফাটবে আমরা। প্লেনে যেমন নাম্বার সময় দুম করে অনেকে পর্দা ফেটে চলে আসে আমাদের কাছে, কোনো বহু, বা পাহাড়ে দেখেছি এয়ার প্রেশার হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ফেটে যায় অনেকে। 2 নম্বর হচ্ছে চর খেয়ে অনেকে আমাদেরকে স্বীকার করতে হবে না, হাজব্যান্ড ওয়াইফ মারামারি করে, তো বেশিরভাগ বউরাই খেয়েছে আমি দেখেছি। আমার যতদূর খুব কম যে মানে হাজব্যান্ড মার খেয়েছে বউয়ের কাছে, এটা আমি দেখি না, কম পাই। তো বলে লজ্জায় বলতে পারে না। প্রথমত কিছু লোকের হাজব্যান্ডও আসে না ওই সময়, তখন গালাগাল দিচ্ছে, বলছে না, বললো পড়ে গেল। তারপরে যখন চেপে ধরলাম, এ তো আমরা দেখলি বুঝতে পারি না কার ফাটা কীরকম, পড়ে যাওয়া ফাটা এরকম হয়, মানে কানে থাপ্পড় খাওয়ার ফাটা কীরকম হবে, ঠিক আছে। খোঁচা মারলে ও স্বীকার করে না, বলে যে না কি করতে গিয়ে ফেটে গেছে, কিন্তু চেপে ধরলাম, তখন বললো হ্যাঁ। বর থাকলে কাছে বললো না, তারপর আবার যদি বরের প্রতি রাগটা থাকে বলবে হ্যাঁ ওর জন্যই তো হয়েছে, তো আঙুল তুলে তখন বললো আর কি, মানে এইভাবে স্বীকার করে, তবে ওইভাবে ফাটে। আচ্ছা ডাক্তারবাবু, এবার চলে আসি আমার ব্যক্তিগত ইন্টারেস্টের জায়গায়। এই যে আমরা যেহেতু ভয়েস আর্টিস্ট, এই যে গলা বসে যায়, এই গলা বসে যাওয়া ব্যাপারটা একটু বলুন তো। গলা দাঁড়িয়ে থাকে, বসে যায় কি, মানে এই গলা বসে কেন? একটা তো হয় দেখুন উইন্টার সিজন আমাদের শোজ থাকে, স্ট্রেস থেকে বসে যায়, তো কিভাবে আমি এই গলাটাকে ঠিক রাখবো? বসে মানে বেসিক্যালি হাস্কি ভয়েসটা ডিফারেন্ট। আমি যে ক্লিয়ার কথা বলছি, আপনি একটু ডিফারেন্ট হয়ে গেল ভয়েসটা। আমার নাম তুষারকান্তি ঘোষ, বা ব্যারিটোন হয়ে গেল, ব্যারিটোন হয়ে গেল, তো ভেঙে গেল, গলাটা ভেঙে যাওয়া বলে না, গলাটা ভেঙে যাওয়া। বসে মানে বসে গেছে, মানে কথা বেরোচ্ছে না। আর একটা আছে স্বরভঙ্গ, বেসিক্যালি কথাটার নাম হচ্ছে স্বরভঙ্গ, হোর্সনেস অফ ভয়েস। তো কী হয় দেখুন, দুটো ভোকাল কর্ডকে কথা বলতে গেলে দুটো ভোকাল কর্ডে জুড়তে হবে। তো ভাইব্রেটিং সারফেস আছে অব দি এপিথেলিয়াম, মানে ভাইব্রেটিং সারফেসটাকে মুভ করে। যার যত ভালো ভাইব্রেটিং সারফেস, যত টাচ করতে পারবে, যত কাজ করতে হবে, সে তত বড় সিঙ্গার বেসিক্যালি। এবার হচ্ছে কি, এই যে ভাইব্রেটিং সারফেসে যদি মুভমেন্ট আটকে গেল, তার মানে কোনো কারণে মুভমেন্ট আছে, কারণ সব আপনি ভাবুন, আমি এই দুটো আঙুল জুড়ছে সুন্দর, কোনো ফাঁক নেই। এইবার আপনি এটা একটা আংটি করে দিলাম, ফাঁক হয়ে গেল। তার মানে ভাবুন, দুটো ভোকাল কর্ড যদি সুন্দর জোরে দারুণ কথা বলতে পারবে, আর এর মাঝখানে কিছু পাঠিয়ে দিন, ফাঁক হয়ে গেল, হাত ফেটে যাচ্ছে সবসময়। তার মানে এই যে গ্যাপটা দুটো ভোকাল কর্ডের মধ্যে, যে কোনো কারণে হতে পারে, সে ক্যান্সার হতে পারে, সিস্ট হতে পারে, নোডিউল হতে পারে, পলিপ হতে পারে, ইনফেকশন হয়ে হতে পারে, দুটো ভোকাল কর্ড লাল হয়ে টকটক করতে পারে। কিন্তু হাস্কি ভয়েস ইজ সেক্সি মানে ধরা হয়, তো মানে ওইভাবে কি কেউ গ্যাপ ক্রিয়েট করে হাস্কি ভয়েস ক্রিয়েট করতে পারে? সেক্সি ভয়েস আমি জানি না, আমার তো মনে হয় খুব হাস্কি সেক্সি বলে। কতদিন একটা লোক অপেক্ষা করবে? 21 দিন আমার থিসিস পেপার ছিল। যদি গলা বসা যদি আপনি 21 দিনে বেশি হচ্ছে, নর্মাল টিম অ্যান্টিবায়োটিক, অ্যান্টি অ্যালার্জি, অম্বল ওষুধ, এইসব কথা কম বলা, এইসবে কমলো না, ম্যাক্সিমাম 21 ডেজ বসে থাকতে পারেন, তারপরে আপনাকে দেখানো উচিত। কারণ হচ্ছে আদারওয়াইজ লেট হয়ে যাবে। কারণ যদি আর্লি নোডুল থাকে আমরা ওষুধে ঠিক করে দেবো, আর্লি সিস্ট থাকলে ঠিক হয়ে যাবে, কিন্তু লেট হয়ে গেলে যদি হার্ড হয়ে যায় জিনিসটা, তাহলে কিন্তু ঠিক হবে না, তখন কিন্তু আলটিমেট। এরকম লোক এসছে যার এরকম হাস্কি ভয়েস হয়ে গেছে, তার সাথে তার প্রচণ্ড গ্যাস অম্বলেও সে ভুগছে, তার কি আরও তাড়াতাড়ি যাওয়া উচিত? গ্যাস অম্বল হলে তার হাস্কি ভয়েসটা প্রথম আমরা দেখি, যেমন গলা ছবি তুলে দেখি, প্রথমে ভোকাল কর্ড দেখি আমরা, তাতে আমরা কতগুলো জিনিস দেখি, বুঝতে পারি এর গ্যাস অম্বল হয় কিনা, পেছন দিকটা লাল থাকবে, অমুক তমুক। তো ওইগুলোকে আমরা প্রথম কারেক্ট করতে বলি। যদি অন্য কোনো যাই থাকবো না কেন, ভয়েস রেস্ট করতে বলবো, আর অ্যাসিডিটি কারেক্ট করতে বলবো, চিৎকার চেঁচামেচি বন্ধ করতে বলবো, মুখ দিয়ে ঠান্ডা খাওয়া বন্ধ করতে বলবো। এটা হচ্ছে বেসিক। এই বেসিক ট্রিটমেন্টটা আপনাকে মেনটেন করতে হবে গলা ঠিক করতে গেলে। এরপরে ডাক্তাররা বলবে কি আছে, তার আছেন অ্যান্টিবায়োটিক, মুক্ত মুখ, ওইসব। কিন্তু বেসিক হচ্ছে আপনি নিজে যে আপনার শ্রোতা বন্ধুদের বলে রাখছি, গলা বসা মানে প্রথম আপনি কী করবেন, স্টিম নেবেন, নট গার্গেল। কেন কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি,
আমরা ভয়েস রেস্টের কথা বলছি না, ভয়েস বেশি ইউজ করতে বলছিলাম। এগুলো কিন্তু অনেক সময় ভয়েস অ্যাবিউজ এর জন্য গার্গেলিং বলছে। হ্যাঁ, গার্গেলটা করতে পারেন, যে গার্গেল করছে, আরো বেশি ভোকাল কর্ডের কাজ করে, ভোকাল কর্ডটাকে আরো মুভমেন্ট করা চিন্তা মানে এটাই বলা হয়েছে। আমি চিরকাল আনসাইন্টিফিক কাজ করেছি, আমি আজকে প্রথম জানলাম। তো কনসেপ্টটা খুব ক্লিয়ার। দেখুন বহু লোকই বলে, বহু ডাক্তারও বলে ফেলে, মানে কনসেপ্টটা ক্লিয়ার নেই। তো গলা বসে গেলে সবচেয়ে কুইক রেমেডি কি? কারণ ধরে নিন আমার ধরে নিন আজকে শো, দেখুন এই যে ভাব নেবেন, টানছেন, লাংস পর্যন্ত যাচ্ছে, ভোকাল কর্ড দিয়ে যাচ্ছে, কোন কিন্তু গার্গেল করে মুভমেন্ট। এবার গার্গেল কখন করতে হয়? যদি গলা ব্যথা হচ্ছে তাকে গার্গেল দেবো, তাহলে কিরমভাবে করবে? সে গলাটা নেবে, গরম জলটা দিয়ে, মানে এখানে সুদিং এফেক্ট যাচ্ছে, গার্গেল যাচ্ছে, তার মানে গলার ফ্যারিংসেও কনজেশন কমিয়ে যাচ্ছে, অথচ ইনফেকশনটা কমবে গলাটার উপরে। তো ফ্যারিংস থেকে নিচে নামে ল্যারিংস, তার মানে স্টিম এবং গার্গেল কিন্তু উইদাউট সাউন্ড। আপনি সিঙ্গারদের গান শুনে বুঝতে পারেন কার গলা কিরকম অবস্থা? শ্রেয়া ঘোষালের গলা শুনে বললেন না, সিঙ্গাররা কি হয়, ওনারা একটা গান শুনেই আমাকে বোঝা দেবে, কিন্তু আমরা তো গান শুনে বুঝি না, আমরা তো এরকম গুণী ইয়ে নই আর সিঙ্গার নই। ওনারা প্রত্যেকেরই ইচ্ছা একটু ডাক্তারবাবু আমার গলাটা একটু মানে যদি শোনেন আর কি এখন কিরম হচ্ছে, ওনারা ভাবে বোধহয় আমরা গলাটা যদি ডাক্তারবাবু শোনাতে পারি, গানটা শোনাতে পারি, তাহলে বোধহয় উনি বুঝে যাবেন। কিন্তু আমি বোঝাতে পারি না যে আমরা ওইটা শুনেও ছোটবেলা থেকে অভ্যস্ত হই না। যা যেতেন আপনি, আমি ভোকাল কর্ড দেখে বুঝতে পারি, আমি ভোকাল কর্ড দেখে বুঝতে পারছি যে তার কোনটা কি আছে। তার খারাপ হবে, কারো লাল সিরা ফুলে উঠেছে, কারো নডিউল, কারো অন্য কারো রাফ, বিভিন্ন রকম জিনিস আছে, সেটা ওইটা দেখে আমরা বুঝতে পারি। কিন্তু গলাটা শুনে বুঝতে পারি গলাটা খারাপ, আর কিছু গলা কি বলতে পারবো। মানুষের গলায় মাছের কাঁটা বেঁধে, উটের তো বেঁধে না, তাই এরকম কোনো কিছু করা যায় না আধুনিক চিকিৎসা যে মানুষের গলায় আর কাঁটা বিঁধবে না? বা কাঁটা বিঁধে গেলে যে আমাদের প্রথমে শুকনো ভাত খেয়ে নাও, বা একটা হোমিওপ্যাথি ওষুধ ছিল আমার বাড়িতে রাখা থাকতো সাইলিসিয়া বলে, সেইটা খুব ইউজ করা হতো। মানে আমার মনে বেস্ট মানে কুইক রেমেডি কি এবং সাইন্টিফিক, এই যে সাইন্টিফিক, এই যে আমি যারা সাইলিসিয়া খায় বলে তাদের বলি, আচ্ছা ওর মধ্যে পুরো ওই ওষুধটা নিয়ে কাঁটা ডুবিয়ে রাখবেন, যদি গলে যায় তাহলে আমাকে চলে আসবেন। মানে কাঁটা যদি গলিয়ে দিতেই পারে, বডির মধ্যে গলিয়ে দেবে, তো এমন কোনো যদি ওষুধ থাকে যে কাঁটা গলা যাবে, তার বডির হাড়গুলোও তো গলে যাবে, ওটা একদম আনসাইন্টিফিক কথা, কোনোদিনও হয় না। এবার কি কখনো ইনফেকশন হয়, ফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস হয়, দ্যাট ইজ এ রেয়ার ইনসিডেন্ট। অনেক সময় কেউ অটোমেটিক্যালি কাঁটা সরে নড়ে, তার মনে করুন আপনি ভাবুন কাঁটাটা যদি এরকম খোঁচা মারে কোনো একটা স্ট্রাকচারকে, তবেই কিন্তু কাঁটা বেগ দেবে। কাঁটা যদি খেতে খেতে যদি এরকম হয়ে যায় তাহলে আর বেগ দেবে না, তারপরে 5 দিন বাদে এমনি এদিক ওদিক করতে করতে সরে টরে চলে যাবে। তার মানে কাঁটা খাড়া হয়ে অন্য কোনো স্ট্রাকচারে খোঁচা মারছে, তবেই কাঁটা ফিল করছেন আপনি। তো সেটা চলে গেলেই হয়ে গেল, সে ভাত খান যা খান। এবার কিছু লোকের তো যাচ্ছে না, এমন একটা পার্টিকুলার জায়গা আছে, তো আমরা এন্ডোস্কোপ আছে, এন্ডোস্কোপ দেখে আবার করে দিই। তো এই সামনে ইলেকশন সিজন আসছে, তো নেতাদের প্রচারে সমস্ত পার্টির প্রচুর চিৎকার, ভাষণ, গালাগালি, মানে তারা তো খেয়াল থাকে না, ইমোশনাল হয়ে যান তারা। তো তাদের এই ভয়েস হেলথের জন্য বা ভোকাল কর্ডের হেলথের জন্য আপনি কি সাজেস্ট করবেন? প্রচুর নেতা নেত্রীকে আমি দেখি তো গলা বসে, এবং অনেকেই গলা বসা নিয়ে আছে, আর মাঝে মাঝে বলে যে ঠিক আছে ডাক্তারবাবু একটু, কখনো বহুদের অপারেশন করেছি, আবার প্রচুর লোককে অ্যাডভাইসও দিই, কিন্তু বলে যে আমার এই ভোটটা পেরিয়ে যাক তারপরে আমি আবার রেস্ট করবো, সব গলা ধরা গলা। এই মানে কিছু সময় ফোনে ওষুধ দিই ওই নেতা নেত্রীদের, আমাকে 2টো মিটিং করতে দিন, একটুখানি বলে দিই। তো বেসিক্যালি ওনাদের বলবো অবশ্যই চেঁচান, একটু রয়ে বসে গ্যাপ করে, ঠিক আছে, ভাপ নিন রোজ, আর রাত বিরেতে বেশি চেঁচাবেন না, ঠান্ডা হাওয়া ফাঁকা মাঠে বেশি চিৎকার করবেন না, ঠান্ডা যদি অ্যাবজর্ব করে তাহলে বেশি হবে। আর উল্টোপাল্টার সময় খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে, কারণ যে অ্যাসিডিটি যেন না হয়, আর প্রত্যেক দিন স্টিম আর ইচ্ছতুষ্ণ গরম জল খাওয়াটা হ্যাবিট করতে হবে, তবে গলাটা ভালো থাকার সম্ভাবনা থাকবে। আচ্ছা, মহাকবি এনকে সলিল একটা ছবিতে লিখেছিলেন যে, যেটা মিঠুনদা বলেছিল, তোর গলার ভোকাল কর্ড চিড়ে জুতোর লেস বানাবো, এটা কি সম্ভব? আসলে ভোকাল কর্ড তো ছোট এইটুকু আমার, তারপর থেকে আমার মাথায় ছিল ভোকাল কর্ড এত বড় হয়। তো আপনি যদি গলাটা এটা ভাবেন এইটুকু জায়গার মধ্যে ভোকাল কর্ডটা আছে, তাই না? তো সেটা দিয়ে লেস বানানো যাবে না। তবে হ্যাঁ, তার মানে ব্যাপারটা ওনাদের যে বলাটা ভালো, যে ভোকাল কর্ডটা মানে কর্ডের মতো আর কি, সেটা বুঝেছে, একটু শক্তপোক্ত একটা কর্ড আছে। হ্যাঁ, ওটা জুতো কত বড় নয় যে মানে ফোল্ডেবল করতে করতে আসবে। তোমার জীবনে এমন তুমি কি রকম পেশেন্ট পেয়েছো যে যেখান থেকে এমন জিনিস কানের মধ্যে নাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যেটা তোমার অদ্ভুত জিনিস, যেটা তোমাকে বের করতে হয়েছে? খুব একটা দারুণ আশ্চর্যজনক। উনি বেসিক্যালি ভেজিটেরিয়ান। দুর্ভাগ্য, ওনাকে যে ভেজিটেরিয়ান জিনিসটা দেওয়া হয়েছিল তার মধ্যে একটা নন ভেজের কাঁটা ছিল,
এবং শুধু প্লেন কাঁটা নয় আর কি, মাংসের বা মাছের যে ওই মানে তলার শেষের দিকের যে মানে বিখ্যাত কানকো লেজা বা ওই ধরনের একটা, হ্যাঁ বেসিক্যালি কানকোর মতো একটা মোটা কাঁটার মতো আর কি, মানে পয়সার মতো সাইজ হয়ে আছে যার আর কি। তো ওই রকম কোনো একটা ভেজ ডালে নন ভেজের ওই রকম কাঁটা, বড়সড় কাঁটা, মানে প্লেন কাঁটা না, বড়সড় এরকম আটকে গেছিলো গলার মধ্যে। তো সেটা এবার প্রথম দিকে গ্যাস্ট্রোনিস্ট দেওয়ার চেষ্টা করেছিল, ওরা ফ্লেক্সিবল এন্ডোস্কোপ দিয়েও পারেনি, তারপর আমার কাছে পাঠিয়েছিল আমারই এক সেম টাইটেলে একজন। তো ওইটা বার করার সময় খুব ডিফিকাল্ট হয়, কারণ হচ্ছে রিজিড ইসোফেগাস্কোপ ছাড়া করা যাবে না, ফ্লেক্সিবল টানলি ইসোফেগাস ইঞ্জুরি হবে। তো রিজিড গিয়ে আমরা একটু দূরে চলে যাই প্রথম, মানে যার ওই ডিস্ট্যান্সে, তারপর ওটাকে ধরতে হয় এবং ধরে একসাথে বার করে আনতে হয়। এরম নয় যে আপনি ওর ভেতরে এই জিনিসটাকে ধরে টানতে পারবেন। তো বার করা ওইটা আমার মনে আছে যে মানে দুর্ভাগ্য যে লেগেছিল, ভদ্রলোক ভেজিটেরিয়ান, কোনোদিন ওসব খান না, ওনাকে এমন একটা জিনিস কেউ দিয়ে দিয়েছিল ভুল করে, মানে সেটা আবার নন ভেজে দিয়ে ওইটা। এছাড়া বাচ্চাদের তো প্রচুর পয়সা টয়সা বিভিন্ন রকম বার করেছে জীবনে। আর ডাক্তারবাবু লাস্ট প্রশ্ন আপনার কাছে যে আপনি কার কান ধরতে চান? না আমি তো অনেক মন্ত্রীরও মানে কান ধরেছি। কোন মন্ত্রী কান ধরেছেন এটা আমি জানতে চাই প্লিজ, একটু নাম বলুন। কি ব্যাপারটা হচ্ছে কি, যখন আমরা আপনার নামটা আমি শুনতে চাই, কোন মন্ত্রী বলুন। তো ব্যাপারটা হচ্ছে কোন পার্টির অ্যাটলিস্ট বলুন না, আগের পার্টিরও বড় নেতাদেরও গেছি, মানে আপনি কমিউনিস্টের কান ধরেছেন? কমিউনিস্টদেরও, তৃণমূলেরও। কমিউনিস্টের কান ধরেছেন? ওদের তো কান টানলে চায়না আসে। তো ব্যাপারটা হচ্ছে কি, যখন আমরা ওটা ধরছি তখন আমরা ভাবি না, আসলে ওনারা ভাবেন না যে আমরা কানটা ধরছি, আর আমরাও ভাবি না আমি কান ধরছি ওনার, মানে অ্যাজ এ ট্রিটমেন্ট অদ্ভুতভাবে দেখবেন। তো আমরা এমনকি অবাক হয়ে যাবেন, মানে যেমন ডোমের ব্যাপারটা নিয়ে আমরা ভাবি না, ডোমরা কী করে সব কেটে ফেলে দিচ্ছে। তো এই যেমনগুলো আমরা বড় বড় যখন কুশলরা যখন অনেক কিছু কেটে উড়িয়ে দিচ্ছি, তখন যেমন মনে হয় না আমরা যখন কাটছি ওরকম, তেমনি কানের পুজ যেটা ঘেন্না করে লোকে, সেই কানের ময়লা পুজ আমরা এই বার করেও স্মেল শুকেও বুঝি যে এটা কোলেস্টেরল কিনা, বাজে রোগ কিনা। তো এরকম যখন করা হয় আর কি, তখন না ডাক্তাররা যখন করে এই ব্যাপারটা, সেটা কোনো অন্য কিছু ভাবেই না আর কি, অন্য কিছু ভাবার কিছু না। তবে বলতে পারে খুব হাইফাই পেশেন্ট হলে একটু মানে রেসপেক্টফুলি ডিল করা হয়, রেসপেক্টফুলি ডিল করা, আস্তে করে কান টানে। আর নর্মাল লোক জোরে টানেন না, মাস্টারের মতন টানেন সেটা আর কি। তবে কেউ মানে ওরকম ওনারাও কিছু ভাবেন না বা আমরাও ওরকম ভাবি না। না কিন্তু আপনি বললেন যে ধরেন কোনো মন্ত্রী এলো, তার কানটা আস্তেই করে গ্লাস করে টানে, আমাদের কান হলে পাবলিকের কান হলে আমার কান তো উনি ঝুলপি সমেত টানবেন। তো লাস্ট আমরা শেষ করব যে আমরা সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। একদম। এই ইএনটি হেলথ সেটার খেয়াল রাখার জন্য ডেইলি লাইফে কি প্র্যাকটিস সবাই করতে পারে, কি কি বিষয়গুলোর উপর খেয়াল রাখতে পারে? আমাদের নাক কান গলার জন্য বেসিক্যালি একটু ভাবটাম নেওয়া যেতে পারে, ঠান্ডা জল খাওয়াটা, স্পাইসি ফুড না খাওয়া উচিত, বেশি মশলা জাতীয় খাবার খাওয়ার পরিমিত খাওয়া উচিত, এবং নিয়ম করে খাওয়া, অ্যালকোহল বা ওই ধরনের বিশেষ করে এইসব মানে যে কোনো আর কি ওই সব ফাস্ট ফুড আর ওই সব যে লিকুইড যে বাজারে খুব বেশি চলে আর কি, কোনো নাম করা উচিত না। সেই সব জিনিসগুলো একটু অ্যাভয়েড করলে ভালো, শরীরটা ভালো থাকবে আর আমাদের গলাটাও ভালো থাকবে। আর প্রচুর সাউন্ডের, কানের জন্য বলছি, প্রচুর সাউন্ড যেখানে হচ্ছে সেটা একটু অ্যাভয়েড করা উচিত। আর বেটার সাউন্ড কম বাজান আপনারা, যারা মাইকে বাজাচ্ছেন তারাও কম অবশ্যই বানানো উচিত। যারা যদি নাও শোনে তাহলে তাদের কাছে পাশে যাওয়া যাবে না, ঠিক আছে। এক নম্বর। নাকের ব্যাপারে, নাক যদি বুঝে থাকে অবশ্যই আমার মনে হয় নাক বন্ধ নিয়ে দিনের পর দিন কষ্ট পাচ্ছে, আমার মনে হয় ডাক্তারবাবুদের শরণাপন্ন হওয়া উচিত। কারণ হচ্ছে অদ্ভুতভাবে আমি এটা দেখেছি যে নাক ঠিক করার পরে লোকজন সব থেকে বেশি খুশি হয়, বলে ডাক্তার এত ভালো জীবনে জানতামই না শ্বাসটা, কারণ হচ্ছে অনেক দিন ধরে অভ্যস্ত হয়ে এবং তার শরীরে অনেক কিছু ক্ষতি হয় নাকটা বন্ধ হওয়ার জন্য। সুতরাং ভালো করে নিঃশ্বাস নিতে হবে। এই জীবনে এত সুন্দর অক্সিজেন বাজারে আছে, ফাঁকা ব্রিদিং এক্সারসাইজ প্রাণায়াম করতে হবে, ভালো করে জীবনে বাঁচতে হবে ভালোভাবে, ঠিক আছে। সো ব্রিথ। আজকের মতন এখানেই শেষ করছি আমাদের ইনজেকশনের এই পর্ব। আর কোন কোন বিষয় আপনারা জানতে চান সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। আর বাকি আপনারা এই যে আজকের এপিসোডে যা যা শুনলেন সেইগুলো সবার সাথে শেয়ার করুন, এই কথাগুলো মনে রাখুন আর ভালো করে বাঁচুন। ধন্যবাদ।